আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটু কিছু পরামর্শ বা কিছু কথা বলতে আসলাম। আমরা জানি যে আগামীকাল থেকে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু। কালকে এইচএসসি আগামীকাল ২৬ তারিখ, ২৬শে জুন এইচএসসি পরীক্ষা শুরু বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে। তাই সারা বাংলাদেশের যত এইচএসসি পরীক্ষার্থী রয়েছে বা এইচএসসি পরীক্ষার্থীরা যারা বন্ধুরা রয়েছে তাদের জন্য আজকে কিছু কথা বা তাদের জন্য কিছু পরামর্শ বা নির্দেশনা, কিছু পরামর্শ আমার থাকবে আমার পক্ষ থেকে, তাই জন্য আসা কিছু কথা তাদের জন্য। এবং যেহেতু আগামীকাল থেকে এত বড় একটি পরীক্ষা শুরু হচ্ছে বাংলাদেশে, এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এবং জীবনে এসএসসির পরে এইচএসসি বা কলেজ পর্যায়ে কলেজের যে উচ্চ মাধ্যমিকের যে বলতে গেলে পরীক্ষাটা, এইচএসসি পরীক্ষা, এটি জীবনকে পরিবর্তন করে সহযোগিতা করবে। এবং এই রেজাল্টের উপরে, এই পরীক্ষার রেজাল্ট বা এই পরীক্ষায় ভালো হোক মন্দ হোক, যেটাই হোক না কেন, জীবনে কিন্তু বড় একটি প্রভাব পড়বে। এবং এইচএসসি পরীক্ষা এটার পরে বলতে গেলে জীবনের বড় একটা অধ্যায় শুরু হয়ে যায়, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন। তার মানে স্কুল জীবনে সে রঙিন দিন থেকে পার হয়ে যখন আমরা কলেজে আসি, কলেজে এই বড় পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হয়। এবং এটার মধ্য দিয়ে কি এইচএসসি বা ইন্টারমিডিয়েট এই পরীক্ষা দেওয়ার ফলে আমাদের জীবনে আমরা অনেক বড় পর্যায়ে আমরা পদার্পণ করব। লড়াই করতে হবে, জগৎটা অনেক কঠিন, সেই কঠিন জগতের সাথে আমাদেরকে মোকাবেলা বা লড়াই করতে হবে। এবং এটাই নির্ধারণ করে দেয়, এই পরীক্ষাটাই হচ্ছে জীবনের এত গুরুত্ব পরীক্ষা। কেন বলছি? কারণ এই পরীক্ষার মধ্য দিয়ে জীবনের বাক পরিবর্তন হয়ে যায়, কে কোন দিকে যাবে, কে কি হবে, হ্যাঁ, কে কোন লাইনে যাবে, কিভাবে পড়াশোনা করবে, এই সম্পর্কে। তো আজকে কথা না বাড়িয়ে বলতে গেলে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আগামীকাল যেহেতু এইচএসসি পরীক্ষা, সারা বাংলাদেশে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সবার আগেই তোমাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বলতে গেলে অনেক ভালো করবে তোমরা, দোয়া থাকলো এবং শুভকামনা। সারা বাংলাদেশে যারা এইচএসসি পরীক্ষা দিবে, আগামীকাল যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো বাংলা প্রথম পত্র হচ্ছে আমরা কি করি, বাংলাটা লিখতে কিন্তু আমরা অনেক জানি না, আমাদের লেখায় অনেক সমস্যা থাকে। সবচেয়ে বেশি যে কথাটা আমাদের মনে রাখতে হবে, আমাদের পরীক্ষায় ঘাবড়ে গেলে চলবে না, বা আমরা যেন বিচলিত না হই। অতি বেশি উৎকণ্ঠা, বিচলিত, বেশি টেনশন, মাথা ঘামানো, এগুলোর দরকার নেই। ঠান্ডা মাথায় সুন্দরভাবে আগে প্রশ্নটা আমরা পরীক্ষার হলে বসার পরে আমরা যদি যে শিক্ষক আসবেন, যে শিক্ষক পরীক্ষা নিয়ন্ত্রণ করবেন ক্লাসে, তিনি যখন প্রশ্ন দিবেন, প্রশ্ন দেওয়ার পরে আমরা খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা নিয়ে সুন্দর করে প্রশ্নটাকে আগে রিডিং পড়ব প্রথমে। তাহলে প্রথম পরামর্শটাই হচ্ছে প্রশ্নটা ভালো করে রিডিংটা পড়া, প্রশ্ন ভালো মতন বুঝে শুনে আনসার করা। এবং সত্যিকারের অর্থে যেটা বাংলায় যে নাম্বার ওঠে না, এটা আমরা সবাই জানি যে বাংলা সাবজেক্টে A+ ওঠে না, নাম্বার ওঠে না, এটার প্রধান কারণটাই হচ্ছে আমরা বাংলায় লেখাটা জানি না, লেখার নিয়মটা কিভাবে লিখতে হয়। লেখাটা লিখব খুবই পরিপাটিভাবে, খাতাটা সুন্দর করব খুবই পরিচ্ছন্ন, পরিপাটি, সৌন্দর্য বোধ দিয়ে। কারণ আমরা বেশি কাটাছেঁড়া করব না, বেশি কেটে একটা বানান ভুল হলো সেটা আমরা বারবার দাগ দিচ্ছি, হ্যাঁ, বিভিন্ন ডিজাইন করে কাটছি, ওটার দরকার নেই, এক টান দিয়ে কেটে দিলাম, হয়ে গেল। আর সম্ভবত আমরা চেষ্টা করব যাতে বানান ভুল না হয় সেই বিষয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন খাতাটা রাখার চেষ্টা করব, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে লেখার চেষ্টা করব, হাতের লেখা। এবং অল্প কথায় মূল বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব, এত বেশি লম্বা করব না প্রশ্নটাকে। আমরা যদি কমন পাই তাহলে সেই কমন কোন প্রশ্নটা বেশি সহজ সেটা আগে লিখতে হবে, আগে লিখে ফেলতে হবে। যেটা একটু কম পারি, একটু আধা কাঁচা, সেটা কি বিবেচনা করে বা ভেবে চিন্তে পরে সেটা লেখা যাবে। তো সবচেয়ে বড় কথা, অনেকে অনেক পড়াশোনা করে কিন্তু বাংলায় নাম্বার ওঠে না। বাংলায় নাম্বার পাওয়ার প্রধান কারণটাই হচ্ছে হাতের লেখা, সুন্দর করে লেখা, সুন্দর করে বুঝিয়ে লেখা, প্রশ্নে কি চেয়েছে সেটাই শুধু লেখা, প্রশ্ন বুঝে লিখতে হবে। প্রশ্নে চেয়েছে মানব কল্যাণ, প্রবন্ধ থেকে ধরো যে আসলো, ধরুন যে মানব কল্যাণ প্রবন্ধ থেকে একটি প্রশ্ন আসলো, উদ্দীপক ওইখান থেকে করলো যে এই প্রবন্ধ থেকে একটা সৃজনশীল তৈরি করা হয়েছে। তাহলে এই প্রবন্ধে কি চেয়েছে, কি বলেছেন আবুল ফজল প্রাবন্ধিক, তিনি কি বলেছেন সেটাই কিন্তু আমাকে লিখতে হবে। অযথা মন গড়া গল্প আমরা লিখব না,
হ্যাঁ, এবং কালো কালির সাথে নীল কালি আমাদের ইউজ করলে একটু ভালো হয়। কেন? কারণ আমরা যখন খাতায় লিখব তখন খাতাটাকে আমরা চেষ্টা করব আমার খাতা যেন অন্যান্য পরীক্ষার্থীদের থেকে, অন্যান্য স্টুডেন্টের থেকে আমার খাতাটা বেশি সুন্দর হয়, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বেশি সুন্দর হয়, স্মার্ট হয়, দেখতে যেন সুন্দর লাগে, ভালো লাগে, এবং আমরা টিচারকে যেন বুঝিয়ে দিতে পারি, আমরা যেন টিচারকে ইমপ্রেস করতে পারি আমার লেখার মধ্য দিয়ে, আমরা বুঝিয়ে দিতে পারি যে এই লেখাটা আমি লিখেছি, এই যে মূল বিষয়টা, আমি কি লিখছি না লিখছি, মূল বিষয়টা কবির জন্মসাল বা যে কোনো একটা উদ্দীপকের কথা, উদ্দীপক থেকে যে কোনো কথা, বা কাকতারা উপন্যাস, বা মানে দুঃখিত লাল সালু উপন্যাস রয়েছে, তারপরে সিরাজউদ্দৌলা নাটক রয়েছে, ধরেন যে কোনো গল্প পদ্য আসলো, গল্প, তারপরে পদ্য, কবিতার লাইন, এইগুলো আমরা যদি ইউজ করি তাহলে আমরা নীলকালি দিয়ে যেন ব্যবহার করি। 1 নং প্রশ্নের উত্তর, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর, 3 নং সৃজনশীল প্রশ্নের উত্তর, এইগুলো যেন আমরা অন্তত নীলকালি দিয়ে ইউজ করি, নীলকালি দিয়ে ব্যবহার করি। এতে কি হবে জানেন? নীলকালি দিয়ে ইউজ করলে হচ্ছে লেখার সৌন্দর্যটা বাড়ে, খাতার সৌন্দর্যটা বাড়ে, এবং যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, যেমন প্রশ্নের শেষে আমরা পরিশেষে অবশেষে এই বোঝানো হলো, এই প্রশ্নে এই বোঝানো হয়েছে, সিরাজউদ্দৌলা নাটকে এই বিশ্বাসঘাতকতা বা দেশপ্রেমের কথা বলা হয়েছে, এই কথাটুকু আমরা একটু নীলকালি দিয়ে লিখলাম, তাহলে কি হলো? খাতাটার মান বৃদ্ধি পেল, খাতার মান বেড়ে গেল, এবং সৌন্দর্য হলো, খাতাটার সৌন্দর্য বাড়লো, দেখতে সুন্দর লাগে। আমরা নীলকালি ইউজ করলাম, প্রশ্নটা বুঝে শুনে আনসার করব, যেটা পারি সেটা আনসার করব আগে, যেটা কম পারি সেটা নিয়ে আগেই মাথা ঘামানোর দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই, টেনশন হব, আমরা ঘাবড়ে যাব না, বা আমরা অতিরিক্ত টেনশন করব না। এতে কি হবে? আমাদের যে পড়াশোনা যা করে গিয়েছি আমরা তা ভুলে যেতে পারি। হ্যাঁ, অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত বিচলিত হলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা শান্তভাবে সুন্দরভাবে পরীক্ষার হলে যাব, আমরা প্রশ্ন পাবো, প্রশ্ন দেখব, রিডিং পড়ব, কোন বিষয়টা কমন পড়েছে সেই বিষয়টা আমরা আগে আনসার করব। এবং বলতে গেলে গল্পের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মাসি পিসি গল্পটা, খুবই গুরুত্বপূর্ণ। আবুল ফজল প্রবন্ধ এবং আমার পথ, এই দুইটা প্রবন্ধ খুবই ইম্পর্টেন্ট, এবং গল্পের মধ্যে হচ্ছে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। বলতে গেলে এর মধ্যে কবিতার মধ্যে অনেক রয়েছে, যে ফেব্রুয়ারি 1969 বিদ্রোহী কবিতা খুব ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখে নিতে পারো, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি। এবং আমরা পরীক্ষার হলে অবশ্যই মনে রাখবে প্যারা প্যারা করে লিখবো। আমি আবারও কথাটা বারবার বলছি, একটু বিশ্লেষণ করে কথাগুলো এর জন্য বলছি, দীর্ঘায়িত করে, যাতে তোমরা ভুল না করতে পারো, বা আমার ভিডিওটা যারা দেখছেন বা দেখবে সবাই যেন মানে বলতে গেলে এটা আমরা মনে রাখতে পারি যে বাংলা কিভাবে লিখতে হয়। বাংলা লেখাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবো, যে সৃজনশীলটা আমরা লিখছি সেই সৃজনশীলটা যেন অবশ্যই গ এবং ঘ এই দুইটা প্রশ্ন, যে 3 এবং 4 সৃজনশীলের 3 নং এবং 4 নং যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নটা যেন আমরা উত্তরটা যখন খাতায় লিখবো তখন অবশ্যই প্যারা প্যারা করে যেন লিখবো, প্যারা প্যারা করে। 3 নাম্বার প্রশ্নটা 3 প্যারা, 4 নাম্বার প্রশ্ন বা শেষ প্রশ্ন সৃজনশীলের যে শেষ প্রশ্নটা ঘ বা ঘোড়ার গ আমরা যাকে বলি, সেটা যেন অবশ্যই 4 প্যারায় আমরা লিখে শেষ করে দিতে পারি। এতে কি হবে? লেখার মানটা সুন্দর হবে, প্যারা প্যারা করলে লেখাটা সুন্দর হয়। এটাই ডিসিপ্লিন এবং এটাই হচ্ছে বাংলা লেখার নিয়ম, সঠিক নিয়ম। প্যারা করে লিখতে হবে এবং দেখতে সুন্দর লাগে, এবং কি বুঝাতে চাচ্ছি প্রশ্নে তা অচিরেই শিক্ষকের নজরে পড়বে খুব তাড়াতাড়ি। শিক্ষক তাহলে খাতার মধ্যে খোঁজাখুঁজি করা লাগবে না, অতি সহজেই দেখে ফেললো যে এই ছাত্রটা বা শিক্ষার্থীরা এটা লিখেছে, এই মূল বিষয়টা লিখেছে। তখন শিক্ষকের যখন খাতা দেখবে শিক্ষক, তখন তার চোখে এটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে ধরা পড়বে। তো এই ছিল মোটামুটি বাংলা নিয়ে। কাটাছেঁড়া করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে খাতা, প্যারা প্যারা করে লিখব, নীল কালির ইউজ করব, অতিরিক্ত কথা বলবো না, অতিরঞ্জিত করে বর্ণনা করব না, যেটা প্রশ্নে যা চেয়েছে তা নিয়ে আমরা লেখার চেষ্টা করব, তা নিয়ে আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। যে কী চেয়েছে, উপন্যাসে কী চেয়েছে, লাল সালু উপন্যাসে, সিরাজউদ্দৌলা নাটকে কী চেয়েছে, ওইটাই বলবো, উদ্দীপকের কথা তারপরে আমরা টেনে নেব। এবং বলতে গেলে প্রথমে আমরা যে প্রশ্নটায় আসুক না কেন, প্রশ্নে যদি আসে মাসি পিসি গল্প থেকে, তাহলে মাসি পিসি কেমন, উদ্দীপকে কী চেয়েছে, যে উদ্দীপকটা বানানো হবে বা তৈরি করা হবে, সেই উদ্দীপকটা আগে পড়ে বুঝে তারপরে আমরা মাসি পিসি গল্পের সাথে ওই উদ্দীপকটা মিলিয়ে দিব। হ্যাঁ, এবং অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় বা লেখক সম্পর্কে আমরা 1 লাইন বা 2 লাইনে আমরা তার সম্পর্কে একটু কথা বলে নেব, এটুকুই। সবচেয়ে ক্লিয়ারলিভাবে আর একটু বলি, মানে আমরা খাতাটা পাওয়ার পর খাতায় মার্জিন করব সুন্দর করে, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বানান যাতে ভুল না হয়, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন আমরা বাংলা আনসার করতে পারি, 7টা সৃজনশীল ফুল আনসার করে যেন আমরা বের হতে পারি, এটা হচ্ছে লক্ষ্য। এবং
আর নীলকালি ইউজ করা যাবে, নীলকালি ব্যবহার করা খুবই সুন্দর, চাইলে নীলকালি ব্যবহার করতে পারেন আপনারা। এবং বলতে গেলে প্রশ্নে কি চেয়েছে সেটাই বলবে, মূল প্রশ্নে কি চেয়েছে সেটাই আপনাকে বুঝে উত্তর দিতে হবে। অনেকেই গল্প লিখে আসে, তো এগুলোতে নাম্বার কম আসে বলতে গেলে। এবং বানান ভুল এবং কাটাছিড়া বলতে গেলে ঘষা মাজা, অপরিচ্ছন্ন খাতা, তারপরে হচ্ছে লেখার মান ভালো না, লেখার সিস্টেম ভালো থাকে না, গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তাহলে ভালো নাম্বার আসবে। তো সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা এবং বলতে গেলে দোয়া। সবাই ভালো করবে আশা করি। আপনারা মনোযোগ দিয়ে সুন্দর করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন আগামীকাল। বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া তাদের প্রতি, এবং তারা অনেক সুন্দর করে পরীক্ষা দিবে এটাই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।